সবাইকে অভিনন্দন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের যে কয়টা ক্লাস বাকি আছে রুটিন ছাড়াই চলবে, কারণ আমাদের আসলে ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল 29 তারিখে। আমরা শেষ করতে পারিনি, এর কয়েকটা কারণ। একটা হলো লকডাউনের কারণে বাইরে ব্যস্ততা, দ্বিতীয় কারণ হচ্ছে ক্লাস সংখ্যা বেড়ে গিয়েছে, অর্থাৎ যতটুকু ক্লাস নেওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি নেওয়া হচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের একটু দেরিতে হলেও শেষ হচ্ছে। তো দেরিতে হলে শেষ হলে আশা করি কারোই সমস্যা হবে না। এখন আসলে আপনাদেরকে আর রুটিন দিব না, আপনাদেরকে ঘোষণা দিয়ে দিয়ে ক্লাসে ঢুকবো। আজকে আমরা মুক্তিযুদ্ধের ক্লাসে আসছি, অর্থাৎ আমরা গতদিন দেখছি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ইভেন জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ দুই জায়গায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও শেষ পর্যন্ত এই নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে না। তো নির্বাচিত প্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর না করলে যেটি হবে সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন। আমরা মূলত আজকে অসহযোগ আন্দোলন থেকে শুরু করতে চাচ্ছি। মূলত আজকে শুরু করব আমরা অসহযোগ আন্দোলন থেকে। অসহযোগ আন্দোলন 2 মার্চ 1971 থেকে 25 মার্চ 1971। অসহযোগ আন্দোলনের ডিউরেশন যদি কখনো আসে, অসহযোগ আন্দোলন কত থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল, তাহলে উত্তর দিবেন 2 মার্চ থেকে 25 মার্চ 1971। কিছু তথ্য আমরা দিব, একটু লিখে নেবেন। লেখেন। তাহলে আমাদের ঘটনাটা কি বললাম, যে নির্বাচিত যে প্রতিনিধি, অর্থাৎ আওয়ামী লীগ জয়লাভ করল, কিন্তু আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না। এই যে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না, এই কারণে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে না, এই কারণে দেশব্যাপী একটি আন্দোলন গড়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই আন্দোলনের নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আশা করি শুনতে পাচ্ছেন। আচ্ছা, ওকে, লেখেন। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন। জাতীয় পতাকা উত্তোলন, অর্থাৎ অসহযোগ আন্দোলন এখান থেকে শুরু হবে। প্রথমেই লিখেন জাতীয় পতাকা উত্তোলন। লেখেন প্রথম উত্তোলন। প্রথম উত্তোলন 2 মার্চ 1971। 2 মার্চ 1971। লেখেন জাতীয় সঙ্গীতের সাথে প্রথম উত্তোলন। আচ্ছা, এটা পরে লিখি। এই যে এটা উত্তোলন করে ডাকসু ভিপি আ স ম
আব্দুর রব। ডাকসু ভিপি আসম আব্দুর রব। প্রথম উত্তোলন, পতাকা উত্তোলন, প্রথম উত্তোলন করেন ডাকসু ভিপি আসম আব্দুর রব। ডাকসু ভিপি আসম আব্দুর রব। এখানে কতগুলো কনফিউজিং কথাবার্তা আছে, সেগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই। লেখেন, জাতীয় সঙ্গীতের সাথে প্রথম পতাকা উত্তোলন 3 মার্চ 1971। জাতীয় সঙ্গীতের সাথে প্রথম পতাকা উত্তোলন 3 মার্চ 1971। লেখেন, তাহলে আমরা পতাকা নিয়ে 2টা তারিখ পেয়েছি, আরও একটা তারিখ আছে 23শে মার্চ। লেখেন, 23শে মার্চ 1971। 23শে মার্চ 1971। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন। এই দিন বঙ্গবন্ধুর বাসভবন সহ বিভিন্ন অফিস আদালতে পতাকা উত্তোলন করা হয়। আমি একটু আস্তে কথা বলতেছি, আমার এখানে খুব ব্যথা করতেছে, মানে কথা বলতেই কষ্ট হচ্ছে। 23শে মার্চ লেখেন, 23শে মার্চ। ওকে, লিখবেন, সব ঠিকই আছে। তাহলে আমরা 3টা তারিখ পেলাম, 2 মার্চ, 3 মার্চ, 23 মার্চ। 23 মার্চ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ সকল অফিস আদালতে পতাকা উত্তোলন করা হয়। এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ সকল অফিস আদালতে পতাকা উত্তোলন করা হয়। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তাহলে আমরা পতাকা উত্তোলনটা একটু দেখলাম। এবার আসেন, আরও কিছু তথ্য নেই। আমরা 2 মার্চ, 3 মার্চ, 23 মার্চ বললাম, অর্থাৎ 2 মার্চ থেকে 25শে মার্চের মধ্যে গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা পড়ব। এবার লেখেন, জাতীয়, লেখেন, মানচিত্র খচিত পতাকার ডিজাইনার, মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। মানচিত্র খচিত পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। আমাকে কেউ বুদ্ধি দিতে পারেন? মানে ক্যামেরার ফোকাসটা চেঞ্জ হওয়ার পরেই ইন্টারাপ্ট হয়ে যায়। এটা যদি কারো মানে এই ব্যাপারে কোনো ধারণা থাকে, তাহলে আমাকে একটু পরামর্শ দিতে পারলে আমি এই ভেজাল থেকে মুক্ত হইতাম আর কি। হ্যাঁ, এরপরে লেখেন, বর্তমান পতাকার ডিজাইনার। বর্তমান পতাকার ডিজাইনার, এটা পরীক্ষায় আসে কামরুল হাসান। কামরুল হাসান। বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। বর্তমান পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। লেখেন, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়
স্বাধীন বাংলা সংগ্রাম ছাত্র পরিষদ গঠিত হয় 1 মার্চ 1971। স্বাধীন বাংলা সংগ্রাম ছাত্র পরিষদ গঠিত হয় 1 মার্চ 1971। লেখেন, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 3 মার্চ 1971। পল্টন ময়দানে। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 3 মার্চ 1971। 3 মার্চ 1971 পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। লেখেন, ইশতেহার পাঠ করেন ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। লেখেন, আমরা তারিখগুলো কিন্তু দেখলাম 3 মার্চ, 2 মার্চ, 23 মার্চ, 1 মার্চ, অনেকগুলো তারিখ আমরা দেখলাম। 3 মার্চে আরেকটা ঘটনা ঘটেছে। 3 মার্চ আরেকটা ঘটনা ঘটেছে এই দিন। লেখেন, 3 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান। জাতির জনক উপাধি প্রদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করা হয় কবে? 3 মার্চ 1971। লেখেন, এটি প্রদান করেন আসম আব্দুর রব। এটি প্রদান করেন, ইশতেহারের ইংরেজি হলো ম্যানিফেস্টো। অর্থাৎ আমরা আমাদের এই যে স্বাধীনতার অগ্রিম ডাক দিয়েছি বা আমরা স্বাধীনতার যুদ্ধের জন্য যে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের ইশতেহারগুলো কী কী, আমাদের দাবিগুলো কী কী, এটা মানে আমাদের মোটোগুলো কী কী, মোটো, ঠিক আছে। আচ্ছা, জাতির জনক উপাধি প্রদান করেন আসম আব্দুর রব। লেখেন, 8 মার্চ থেকে 8 মার্চ থেকে দলবল নির্বিশেষে 8 মার্চ থেকে দলবল নির্বিশেষে অসহযোগ আন্দোলন শুরু হয়। এখন পার্থক্য হলো একটা, সেটা হলো অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়, তাহলে 2 মার্চ। আর দলবল নির্বিশেষে অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়, তাহলে 8 মার্চ। পার্থক্য এটা। আই রিপিট, অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়, 2 মার্চ। দলবল নির্বিশেষে অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়, 8 মার্চ। স্যার, আমি আরও অনলাইন ক্লাস করছি, এরকম প্রবলেম হয়, তবে স্যার আপনি কাইন্ডলি আইসিটি বা লাইভ ভিডিও প্রোগ্রামের জন্য এক্সপার্ট তাদের কাছে দেখে, হ্যাঁ তাই করতে হবে। না, দেখলাম আপনাদের মধ্যে কোনো এক্সপার্ট আছে কি না, এটা জানার চেষ্টা করছিলাম। লেখেন, এদেশের মানুষ চাই না মাটি চাই উক্তিটি কার? এদেশের মানুষ চাই না মাটি চাই উক্তিটি কার? ইয়াহিয়া খান। এদেশের মানুষ চাই না মুক্তি চাই, এই উক্তিটি ইয়াহিয়া খান, এদেশের মানুষ চাই না মাটি চাই, এই উক্তিটি ইয়াহিয়া খানের। এই উক্তিটি কার? ইয়াহিয়া খান। লেখেন, এদেশের মানুষ চাই না মুক্তি চাই, এই উক্তিটি ইয়াহিয়া খানের। একটা উক্তি আপনাদেরকে বলেছে, আমার কথা বলার জিব্বা
ব্যথা করুক, এই সাইড টোটাল সাইডটা ব্যথা কেন হয়েছে জানি না। লেখেন, এদেশের মানুষ চাই না মাটি চাই, উক্তিটি হচ্ছে ইয়াহিয়া খানের। আর একটা উক্তি লেখেন, লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এবার তারা শাস্তি এড়াতে পারবে না। উক্তিটি ইয়াহিয়া খানের। এই উক্তিটি ইয়াহিয়া খানের। এই উক্তিটি হচ্ছে কার? ইয়াহিয়া খানের। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু। এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই উক্তিটি ইয়াহিয়া খানের। লেখেন এবার লেখেন, শিরোনাম করেন 7ই মার্চ। এবার লেখেন 7 মার্চ। 7 মার্চ আপনারা জানেন একটা ঐতিহাসিক দিন, যেখানে অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। লেখেন, 1971 সালের 7ই মার্চ। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ জনতার সামনে বিকাল 3টা 18 মিনিটে লক্ষ জনতার সামনে বিকাল 3টা 18 মিনিটে যে জ্বালাময়ী ভাষণ প্রদান করেন, 3টা 18 মিনিটে যে জ্বালাময়ী ভাষণ প্রদান করেন, তাই 7ই মার্চের ভাষণ নামে পরিচিত। তাই 7ই মার্চের ভাষণ নামে পরিচিত। ভাষণ সম্পর্কে আপনারা জানেন, আমি আর এখন ভাষণ দিতে পারতেছি না, ভাষণ দিব না। লেখেন তার এই ভাষণের সময় মানে সময়কাল 18 মিনিট। লেখেন ভাষণ, আমি এখানে ভুল লিখছি, 3টায় 18 মিনিটের, এক্সট্রিমলি সরি, 3টা 18 মিনিট না, 3টায় 18 মিনিটের যে ভাষণ প্রদান করে। লেখেন 3টায় যে 18 মিনিটের যে ভাষণ প্রদান করেন তা 7ই মার্চের ভাষণ নামে পরিচিত। বুঝতে পেরেছেন? লেখেন, তার এই ভাষণকে লিখবেন, তার এই ভাষণকে 1863 সালের আব্রাহাম লিঙ্কনের 2 মিনিট মতান্তরে 3 মিনিট, আব্রাহাম লিঙ্কনের 2 মিনিট মতান্তরে 3 মিনিট এর গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছে। তার এই ভাষণকে 1863 সালের আব্রাহাম লিঙ্কনের 2 মিনিট মতান্তরে 3 মিনিট গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছে। কার সাথে? আব্রাহাম লিঙ্কনের
এই গ্যাটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছেন? 2 মিনিট মতান্তরে 3 মিনিটের এই ভাষণের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, এবার লিখবেন এই যে 7ই মার্চের ভাষণ, তাই না? লেখেন 7ই মার্চের ভাষণের বিষয় ছিল 4টি। মনে রাখবেন পিলিতে আসতে পারে বিষয় কয়টি? বিষয় 4টি। 7ই মার্চের ভাষণের বিষয় ছিল 4টি। লেখেন 4টাই আপনার জানা থাকতে হবে। এটা পিলিতে লাগতে পারে, ভাইভাতে লাগতে পারে, প্রাইমারির পিলি ভাইভা সব জায়গায় লাগতে পারে। লেখেন সামরিক আইন প্রত্যাহার করতে হবে। সামরিক আইন প্রত্যাহার করতে হবে। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে নিতে হবে। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। 3 নাম্বার, গণহত্যার তদন্ত করতে হবে। গণহত্যার তদন্ত করতে হবে। 4 নাম্বার, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই 4টা 7ই মার্চের ভাষণের মূল বিষয়। আপনাকে এই 4টা কিন্তু মনে রাখতে হবে। ওকে, ওকে, তাহলে এই হলো 7ই মার্চের ভাষণ সম্পর্কিত বক্তব্য। 7ই মার্চের ভাষণ নিয়ে আরও অনেক কিছু আছে, প্রাইমারিতে এসবের প্রয়োজন হবে না, বিসিএসের জন্য এইটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে স্বাধীনতার ঘোষণা হবে। স্বাধীনতার ঘোষণা। লেখেন স্বাধীনতার ঘোষণা। প্রথমেই লেখেন অপারেশন সার্চলাইট। লেখেন অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। লেখেন 25শে মার্চ রাত আনুমানিক 11টার দিকে। 25শে মার্চ আনুমানিক রাত 11টার দিকে পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে বাঙালি নরনারীকে আক্রমণ করে বাঙালি নরনারীকে হত্যা করে। 25শে মার্চ আনুমানিক রাত 11টার দিকে পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতভাবে হামলা করে
বাঙালি নরনারীকে হত্যা করে। বাঙালি নরনারীকে হত্যা করে। লেখেন, এটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত। অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এর আরেক নাম হলো অপারেশন ব্লিজ। এর আরেক নাম হচ্ছে অপারেশন ব্লিজ। আর এই যে এই রাতে যে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যায়, মানে ওদের কিছু ইঙ্গিত ছিল, কিছু মানে ছদ্মনাম ছিল। বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, যেটার নাম হলো অপারেশন বিগ বাট। অপারেশন বিগ বাট। দেখেন, অপারেশন সার্চলাইট আর অপারেশন ব্লিজ এক। অপারেশন সার্চলাইটে কী ছিল? নির্মমভাবে হত্যা। হানাদার বাহিনী অতর্কিতভাবে বাঙালি নরনারীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ইচ্ছামতো হত্যা করে। আর এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে যাওয়া হয়। এটা ছিল অপারেশন বিগ বাট, অর্থাৎ ওদের সংকেত ছিল। এটার নাম ছিল কি? অপারেশন বিগ বাট। লেখেন, 25শে মার্চ রাতটি, আচ্ছা লাগবে না, লেখেন, এর নেতৃত্ব দেন মানে সার্চলাইটের মানে পরিচালনা যিনি দায়িত্বে ছিলেন, মেজর জেনারেল রাও। মেজর জেনারেল রাও। মেজর জেনারেল রাও ফরমান আলী। মেজর জেনারেল রাও ফরমান আলী। মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হোসেন। মেজর জেনারেল খাদিম হোসেন। মেজর জেনারেল খাদিম হোসেন। লেখেন, এর সাথে আরেকজন ছিল ব্রিগেডিয়ার আরবাব। এত কিছু লাগবে না, দিয়ে দিলাম। ব্রিগেডিয়ার আরবাব। মেজর জেনারেল রাও ফরমান আলী, মেজর জেনারেল খাদিম হোসেন, ব্রিগেডিয়ার আরবাব। এরা পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে এই অপারেশনটির নেতৃত্ব দেয়। এখন মূলত মানে বঙ্গবন্ধু অ্যারেস্ট হওয়ার প্রাকালে এই স্বাধীনতার ঘোষণা প্রদান করবে। আমরা এখন মূলত স্বাধীনতার ঘোষণা পড়ব। এই একটু অসুস্থ, তারপরে যতটুকু চালিয়ে নেওয়া যায়, টেনশন করেন না, নিতে থাকি, না পারলে অফ করে দেব, বুঝলেন না, যতদূর আগানো যায়। দেখেন, 25শে মার্চ মধ্যরাতের পর, 25শে মার্চ আরবাব, ঠিক আছে, আরবাব। লেখেন, পরিকল্পনাকারী তো আপনার ইয়াহিয়া খান, বুঝলেন না, এই পরিকল্পনা তার নেতৃত্বেই তো তারা এই অপারেশন চালিয়েছে। লেখেন, 25শে মার্চ মধ্যরাতের পর, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে, 25শে মার্চ মধ্যরাতের পর অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে রাত 1টা 30 মিনিটে গ্রেপ্তার হওয়ার পূর্বে
রাত 1:30 গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। গ্রেপ্তার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। 25শে মার্চ মধ্যরাতের পর 26শে মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত 1:30 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। লেখেন, তিনি ইপিআর এবং টিএনটি ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতি জহুর আহমেদের নিকট চট্টগ্রামের আওয়ামী লীগের সভাপতি জহুর আহমেদের নিকট লেখেন, স্বাধীনতা ঘোষণা বার্তাটি পৌঁছে দেন। জহুর আহমেদের নিকট স্বাধীনতার ঘোষণা বার্তাটি পাঠিয়ে দেন বা পৌঁছে দেন। জহুর আহমেদের নিকট স্বাধীনতার ঘোষণা বার্তাটি পৌঁছে দেন। লিখছেন? এবার লেখেন, কি হলো? এবার লেখেন, পরের দিন 2:30 চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান সর্বপ্রথম, কি নাম? এম এ হান্নান সর্বপ্রথম ঘোষণা বার্তাটি পাঠ করেন। এম এ হান্নান সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা বার্তাটি পাঠ করেন। এম এ হান্নান সর্বপ্রথম ঘোষণা বার্তাটি পাঠ করেন। লেখেন 27শে মার্চ সন্ধ্যাবেলায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27শে মার্চ 1971 সন্ধ্যাবেলায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাবার্তাটি পাঠ করেন। 27শে মার্চ সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নামে ঘোষণাপত্রটি পাঠ করেন। যারা বিশ্বাস করেন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাদের বিশ্বাস করতে হবে 26শে মার্চ নয় 27শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা দিবস। আসল জায়গায় কেউ হাত দেয় না। যদি মেজর জিয়াউর রহমানকে ঘোষক বলেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস হয় 27শে মার্চ। 26শে মার্চ মেজর জিয়াউর রহমান এখানে কোনো ঘোষণাই দেয় নাই। 27শে মার্চ সন্ধ্যাবেলা
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর বরাতে এই ঘোষণাটি তিনি পাঠ করেন। ওকে, লিখছি স্যার। জি, এই আস্তে আস্তে করে হলেও তো স্বাধীনতার ঘোষণা আমরা দিয়ে ফেলছি, তাই না? যতই অসুস্থ থাকি ওর মধ্যে ওষুধ খেয়ে নিছি, সমস্যা নেই। স্বাধীনতার ঘোষণাটা তো দিয়ে দিছি। লেখেন, লেখেন বাংলাদেশ সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্রটি বাংলাদেশ সংবিধানের 15তম সংশোধনীতে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। 15তম সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। ওকে, এবার যুদ্ধ করতে হবে। যুদ্ধও করাবেন আজকে আমাকে দিয়ে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লেখেন মুক্তিযুদ্ধের রণকৌশল। তাহলে যুদ্ধ করার আগে কৌশল তৈরি করি। মুক্তিযুদ্ধের রণকৌশল লিখে ফেলেন, যেহেতু যুদ্ধ করতে হবে। আজকে কোন লেকচারের উপরে এক্সাম হবে? শোনেন, এক্সাম হবে হলো ভাষা আন্দোলনের পর থেকে 70 সালের নির্বাচন পর্যন্ত। এক্সাম হবে ভাষা আন্দোলনের পর থেকে, অর্থাৎ যুক্তফ্রন্ট গঠন থেকে আপনার 70 সালের নির্বাচন পর্যন্ত। ঠিক আছে? ওকে, কনফিউজিং দূর করে দিলাম। লেখেন, প্রথমেই আমরা তাহলে একটা বাহিনী গঠন করি। আমাদের বাহিনীর নাম হলো মুক্তি বাহিনী। যেহেতু যুদ্ধ করতেই বলছেন, এই অসুস্থ শরীর নিয়ে যুদ্ধ করতে হবে যেহেতু, তাহলে মুক্তি বাহিনী। আমাদের বাহিনীর নাম কি? মুক্তি বাহিনী। লেখেন 1971 সালের 4 এপ্রিল 1971 সালের 4 এপ্রিল সিলেটের তেলিয়াপাড়ায়, যদিও তেলিয়াপাড়া এখন সিলেটের মধ্যে না, এটা এখন হবিগঞ্জের মধ্যে। তেলিয়াপাড়া, এটা মনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। সিলেটের তেলিয়াপাড়ায় 4 এপ্রিল সিলেটের তেলিয়াপাড়ায় কর্নেল এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে সামরিক 5,000 ও বেসামরিক 8,000 ও বেসামরিক 8,000 মোট 13,000 সদস্যদেরকে নিয়ে মুক্তি ফোর্স গঠন করা হয়। সামরিক 5,000, বেসামরিক 8,000, এই 13,000 নিয়ে কি গঠন করা হয়? মুক্তি ফৌজ গঠন। 13,000 নিয়ে হচ্ছে মুক্তি ফৌজ গঠন করা হয়। সামরিক 5,000, বেসামরিক 8,000, এই 13,000 নিয়ে মুক্তি ফৌজ গঠন করা হয়। 13,000 নিয়ে কি করা হয়? মুক্তি ফৌজ গঠন করা হয়। লেখেন
11ই এপ্রিল 1971, 11ই এপ্রিল 1971 লেখেন 11ই এপ্রিল 1971 এই বাহিনীর নাম করা হয় মুক্তি বাহিনী, অর্থাৎ এই মুক্তি ফৌজ থেকে নাম হয়ে যাবে মুক্তি বাহিনী। তাহলে কবে করা হয়? 11ই এপ্রিল 1971। এমন একটি সূক্ষ্ম প্রশ্ন দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে যে এই মুক্তি ফৌজ থেকে মুক্তি বাহিনী কবে হয়। এখন মুক্তি বাহিনী 4 এপ্রিল দিলে কিন্তু হবে না, কারণ 4 এপ্রিল তেলিয়াপাড়া এই ঘটনা ঘটে, মুক্তি ফৌজ গঠন করে। মুক্তি বাহিনী গঠিত হয় 11ই এপ্রিল, মনে থাকে যেন, মানে গুলি করব কিন্তু। মুক্তি বাহিনী গঠিত হয় 11ই এপ্রিল, আর মুক্তি ফৌজ গঠিত হয় 4 এপ্রিল। এই মুক্তি ফৌজকে 11 তারিখে কি করা হয়? মুক্তি বাহিনী করা হয়। বুঝতে পেরেছেন? এই বুঝছেন? কমেন্টস করেন, লেখেন 17ই এপ্রিল 1971, 17ই এপ্রিল 1971, 17ই এপ্রিল 1971 লেখেন এম.এ.জি. ওসমানী আনুষ্ঠানিকভাবে এম.এ.জি. ওসমানী আনুষ্ঠানিকভাবে 17ই এপ্রিল 1971 এম.এ.জি. ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী ও মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ঘোষণা করা হয়। সশস্ত্র বাহিনী ও মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ঘোষণা করা হয়। আবারও বলি, 17ই এপ্রিল 1971 এম.এ.জি. ওসমানীকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী ও মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ঘোষণা করা হয়। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। যুদ্ধ আস্তে আস্তে করলেও ভালোই যুদ্ধ হচ্ছে আজকে, বুঝতে পারছেন? মানে আমার কথা বলতে খুব হচ্ছে, মানে অন্য কোনো সমস্যা না, এই জিহ্বার কোনায় যেন হঠাৎ করে হয়তো ভিটামিন সি বা কোনো কিছুর অভাবে কোনো কিছু হয়েছে, মানে নাড়াতে পারছি না। কিন্তু যুদ্ধ কিন্তু ভালো হচ্ছে, প্রবলেম হচ্ছে না। সোলো বলতেছি, বুঝতে সুবিধা হচ্ছে। এই জায়গায় সোলো ডেলিভারি দরকার ছিল। তাহলে এম.এ.জি. ওসমানী সশস্ত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর কি হয়ে গেল? প্রধান সেনাপতি হয়ে গেল। লেখেন জেনারেল ওসমানী সমগ্র রণাঙ্গনকে 11টি সেক্টর ও 64টি সাব সেক্টরে বিভক্ত করে। দেখেন, প্রাইমারি পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। 64টি সাব সেক্টর, 11টি সেক্টর 64টি সাব সেক্টরে বিভক্ত করে। জেনারেল ওসমানী সমগ্র রণাঙ্গনকে 11টি সেক্টর 64টি সাব সেক্টরে বিভক্ত করে। আশা করি পারবেন, প্রবলেম হবে না। হ্যাঁ, 64টি সাব সেক্টরে বিভক্ত করে। লেখেন আচ্ছা, যতটুকু পারি পড়াচ্ছি তো, আরেকটু পড়াই। হ্যাঁ, না পড়ায় থাকতে পারি না তোরে ভাই, আজিরা বসে থাকতে পারি না, খালি পড়াইতে ইচ্ছে করে। লেখেন এবার মুক্তি বাহিনী। তাহলে আমরা এতক্ষণ বসে কি বাহিনী গঠন করলাম? মুক্তি বাহিনী গঠন করলাম। আপনাদের যেভাবে পড়ালাম প্রাইমারির মতো করে পড়াইলাম না, যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে এখান থেকে, বুঝতে পারছেন? মুক্তি বাহিনী কি হয়েছে স্যার? 17 নাকি 18 তারিখ হবে? 17 তারিখ, 18 তারিখ কেন স্যার? সমস্যা হলে ক্লাস বাদ দেন, আপনি আগে সুস্থ হন তারপর ক্লাস। না ঠিক আছে, সমস্যা নেই। 17 তারিখ, 17ই এপ্রিল। 17ই এপ্রিল মুক্তি বাহিনী, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী
নিয়মিত বাহিনী, তারিখটা বলেন ভাই, তারিখ 17 তারিখ। নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, এই নিয়মিত বাহিনীর মধ্যে ছিল সেন্টার ট্রুপস, সেন্টার ট্রুপস, আর আরেকটা ছিল ব্রিগেড ফোর্স। সেন্টার ট্রুপস আর ব্রিগেড ফোর্স। সেন্টার ট্রুপসের মধ্যে ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই হলো সেন্টার ট্রুপস। দেখা যাচ্ছে তো, তাই না? আটকে আছে, কি বলেন? এই আটকে আছে, আছে তো, ঠিক আছে তো, কই আটকে আছে? সেন্টার ট্রুপস। আর ব্রিগেড ফোর্সের মধ্যে 3টে ফোর্স ছিল। একটা হলো জেড ফোর্স, জেড ফোর্স, আরেকটা এস ফোর্স, আরেকটা কে ফোর্স। জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। জেড মানে মেজর জিয়াউর রহমান এখানে ছিলেন। জেড ফোর্সের দায়িত্বে ছিলেন মেজর জিয়া। এস ফোর্সের হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ, মেজর কে এম শফিউল্লাহ। আর কে ফোর্স হলো মেজর খালিদ মোশাররফ। মেজর খালেদ মোশাররফ। দেখেন, দেখা যাচ্ছে তো, না? সেক্টরের জন্য কোনো ছন্দ নাই স্যার? আছে, সেক্টরে তো যাইনি, এখনও তো সেক্টরে যাইনি। এটা দেখাচ্ছি কেমনে। আপনি তো হঠাৎ করে ক্লাসের টিচার এসে সেক্টরের ছন্দ পড়ায় ফেলায়, কেমনে যে সেক্টর হইল এটা তো পড়ায় না। এই কারণে আপনি মজা পান, চাকরি পান না। মজা পান, চাকরি পান না। আর চাকরি পাইতে হলে মজা হবেন না, বোঝেন নাই? কেমনে সেক্টরগুলো আইলো, এই যে দেখেন সেক্টর ট্রুপস 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর ব্রিগেড ফোর্স, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। এটা হলো নিয়মিত বাহিনী। আমাদের রয়ে গেছে অনিয়মিত বাহিনী। মুক্তিবাহিনীকে 2 ভাগে ভাগ করছে, নিয়মিত আর অনিয়মিত। নিয়মিতকে 2 ভাগে, সেক্টর ট্রুপস, ব্রিগেড ফোর্স। সেক্টর ট্রুপসকে 11 ভাগে, মানে 11টা সেক্টরে। আর ব্রিগেড ফোর্সকে 3টা ভাগে। চিন্তা করেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন অনিয়মিত বাহিনী দেখব। অনিয়মিত বাহিনী কই লিখব? 1 নম্বরে মুজিব বাহিনী। অনিয়মিত বাহিনীর মধ্যে লেখেন মুজিব বাহিনী। তারপরে 2 নম্বরে লেখেন কাদের বাহিনী, কাদেরিয়া বাহিনী, কাদেরিয়া বাহিনী। 3 নম্বরে লেখেন হেমায়েত বাহিনী, হেমায়েত বাহিনী। 4 নম্বরে লেখেন আফসার বাহিনী। এই যে অনিয়মিত বাহিনী, এটা ভেতরে পেঁচাই গেল, বুঝে নেন। অনিয়মিত বাহিনী, মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, তারপরে হচ্ছে হেমায়েত বাহিনী, আফসার বাহিনী। এই 4টা বাহিনী হচ্ছে অনিয়মিত বাহিনী। বুঝতে পেরেছেন? অনিয়মিত বাহিনী। ট্রুপস হচ্ছে সেক্টর, সেক্টর, বুঝতে পারছেন? সেক্টর, সেক্টর। সেন্টার ট্রুপস মানে সেক্টর। অনিয়মিত বাহিনী মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, আফসার বাহিনী। বুঝতে পারছেন? এখানে মুজিব বাহিনী বুঝতেই পারছেন, শেখ মুজিবুর রহমান এটার নায়ক, মানে বা প্রধান।
এরপরে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী কাদেরিয়া বাহিনীর প্রধান, হেমায়েত বাহিনীর প্রধান এটিএম হেমায়েত উদ্দিন, আফসার বাহিনীর আফসার উদ্দিন। নামের সাথে মিল আছে তো, মুখস্থ করা লাগবে না, পারবেন। এই যে দেখেন বোর্ডে যে জিনিস দিছি এটা বোঝার জিনিস রে ভাই। আপনারা তো পছন্দ করেন কেউ একটু ছন্দ দেখ, একটু আনন্দ দেখ, একটু চুটকি বলুক। হ্যাঁ, সব কিছু বললে সেও আনন্দ পাবে, আপনিও আনন্দ পাবেন। তার কিছুই হবে না, আপনার চাকরি হবে না, তারও কিছু হবে না, আপনারও চাকরিও হবে না। অতএব আমাদের জানার যে জায়গাটা, বোঝার যে জায়গাটা, সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই জানতে বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে মোটামুটি একটা জায়গায় চলে আসছি। আমাদেরকে এখন হচ্ছে যেটা পড়তে হবে সেটি হলো মুজিবনগর সরকার। শিরোনাম করেন মুজিবনগর সরকার। শিরোনাম করবেন মুজিবনগর সরকার। সেক্টরের ছন্দ আছে দিব স্যার, সুট কি কেমনে বলে? কিসে চুটকি বোঝেন না? চুটকি হলো ছোট ছোট কমেডি, ছোট ছোট কমেডি আর কি, যেগুলো ছোট্ট অল্প কথায় কিন্তু মজাটা অনেক বেশি। বুঝতে পেরেছেন? চুটকি শুনতে চান? আজকে চুটকি বলার মতন এনার্জি নাই, আর একদিন চুটকি বলবো, হ্যাঁ, কোনো সমস্যা নাই। লেখেন, শোনেন, মুজিবনগর সরকার নিয়ে দুইটা কথা বলবো, যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ কথা। একটা হলো 10 এপ্রিল, যেখানে আপনি ভুল করবেন, আর একটা হলো 17 এপ্রিল। কোনটা মানে কি হয় কোন এপ্রিলে, এটা নিয়ে খুব বিপদে থাকি আমরা, বুঝতে পারছেন? আমি খুব শর্টকাটে আপনাকে এই জায়গাটা বোঝাই দেই, আপনার কোনো দিন আর প্রবলেম হবে না। মুজিবনগর সরকার নিয়ে 10 এপ্রিল আর 17 এপ্রিলের মধ্যে যদি কনফিউজ থাকেন, 17 এপ্রিলে মন্ত্রিসভার শপথ, এ বাদে 10 এপ্রিল আর 17 এপ্রিলের মধ্যে আপনি যে কনফিউজড আছেন, বাদ বাকি সব 10 এপ্রিল। সংক্ষেপে মনে রাখলেন, মন্ত্রিসভার শপথ হয় 17 এপ্রিল, বাদ বাকি সব 10 এপ্রিল। বুঝতে পেরেছেন? এইটুকু মনে রাখলেই হবে। লেখেন, 1971 সালের 10 এপ্রিল, 1971 সালের 10 এপ্রিল নির্বাচিত সংসদগণ 1971 সালের 10 এপ্রিল নির্বাচিত সংসদগণ আগরতলায় একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা স্বাধীনতার সনদ নামে পরিচিত। স্বাধীনতার মানে সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কি লিখছে স্যার, প্রাইমারি অল কোর্সের মতো বিসিএস এর অল কোর্স শুরু করেন তাহলে ভালো হবে। আছে তো, প্রাইমারি তো পরে শুরু করলাম, ওগুলো তো আছেই। স্বাধীনতার সনদ বা অল চার্টার ইন্ডিপেন্ডেন্স লেখেন। অর্থাৎ 1971 সালের 10 এপ্রিল নির্বাচিত সংসদগণ আগরতলায় উপস্থিত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটি স্বাধীনতার সনদ নামে পরিচিত, যেটি স্বাধীনতার সনদ বা চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স নামে পরিচিত। লেখেন, 1971 সালের 17 এপ্রিল 1971 সালের 17 এপ্রিল
কুষ্টিয়ার মেহেরপুরে 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রবাগানে বা আমবাগানে কুষ্টিয়ার মেহেরপুরের লেখেন 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আমবাগানে এম এ মান্নানের পরিচালনায় অধ্যাপক ইউসুফ আলীর নিকট সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। অধ্যাপক এম এ মান্নানের পরিচালনায় স্যার বিকাশ মানে কি, বিকাশ কি, এর মধ্যে বিকাশ লোক থেকে আবার লেখেন 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রবাগানে বা আমবাগানে অধ্যাপক এম এ মান্নানের পরিচালনায় অধ্যাপক ইউসুফ আলীর নিকট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে দেখেন ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এটা পরীক্ষায় আসে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। লেখেন ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। লেখেন বাংলাদেশের প্রথম সরকার সংবলিত কিছু তথ্য। বাংলাদেশের প্রথম সরকার সংশ্লিষ্ট কিছু তথ্য। বাংলাদেশ প্রথম সরকার সংশ্লিষ্ট কিছু তথ্য। লেখেন গঠন 10 এপ্রিল 1971। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। শপথ গ্রহণ 17 এপ্রিল 1971। শপথ গ্রহণ 17 এপ্রিল 1971। দেখেন অস্থায়ী সচিবালয় ও ক্যাম্প অফিস। অস্থায়ী সচিবালয় ও ক্যাম্প অফিস। 8 নং থিয়েটার রোড, কলকাতা। 8 নং থিয়েটার রোড, কলকাতা। 8 নং থিয়েটার রোড, কলকাতা। অস্থায়ী সচিবালয় ও ক্যাম্প অফিস। এরপর লেখেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লেখেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী ও উপরাষ্ট্রপতি। লিখবেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। যে কোনো জায়গা থেকে এই তথ্যগুলো একটু পড়ে নেবেন, কে কী ছিল। এটার আমি লেখাইতে চাচ্ছি না, কে কী ছিল
একটু পড়ে নেবেন, যে কোনো জায়গা থেকে, যে জায়গা থেকে মন চায় পড়ে নেবেন, বুঝতে পারছেন? যেখান থেকে মন চায় পড়ে নেবেন। আচ্ছা, যেখান থেকে মন চায় পড়ে নেবেন। লেখেন, এই যুদ্ধ কিন্তু আমরা শুরু করে দিলাম, এখন যুদ্ধ হবে, বুঝছেন? এখন কিন্তু যুদ্ধ হবে, কারণ এতক্ষণ আমরা রণকৌশল ঠিক করলাম, মুক্তিবাহিনী গঠন করলাম, সরকার গঠন করলাম। যেহেতু বাংলাদেশ অ্যাডভান্স অ্যানাউন্স করছে যে তারা স্বাধীন, এই কারণে বাংলাদেশের একটা সরকার গঠন করার প্রয়োজন ছিল। তাই বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা কত তারিখ স্যার? একরামুল হক ভালো প্রশ্ন করেছেন। বাংলাদেশ সংবিধান অর্থাৎ সরকারি যে সংবিধান, এই সংবিধানের প্রথম পৃষ্ঠা উল্টাইলেই তথ্যটা পাবেন। এটা নিয়ে বাজারে যথেষ্ট দ্বন্দ্ব আছে, কিন্তু আমি আপনাকে একদম অথেন্টিক সোর্স দিচ্ছি। বাংলাদেশ সংবিধান যেটা সরকারি সাদা কাবার, এটা প্রথম পৃষ্ঠায় যেটা মুখ্যবন্ধ বা উপক্রমণিকার মধ্যে আছে 10 এপ্রিল 1971। এটা 17 এপ্রিল হবে না, 10 এপ্রিল 1971। বুঝতে পেরেছেন? একরামুল হক, আশা করি আপনি যে কারণে প্রশ্ন করেছেন আমি আপনাকে এই কারণে রেফারেন্স সহ উত্তর দিছি, কারণ আপনি এটা নিয়ে আমার সাথে ডিবেট করতে পারেন। রেফারেন্স সহ উত্তর দিয়ে দিলাম। যেহেতু আমরা এগুলো পড়ার মধ্যেই আছি, এই জন্যে বুঝি কেন প্রশ্নটা করেছেন। লেখেন, পাক বাহিনীর আত্মসমর্পণ, যুদ্ধ হয়ে গেছে, এই যুদ্ধ করছি, পাক বাহিনীর আত্মসমর্পণ। দেখেন, পাক বাহিনীর আত্মসমর্পণ, পাক বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয়, ও বাংলাদেশের অভ্যুদয়। আপনাদেরকে একটা রেকর্ডিং ক্লাস দেব, হ্যাঁ? পাক বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের অভ্যুদয় আজকেই দিয়ে দিব পারলে, তাহলে উপকারে হবে, কারণ মুক্তিযুদ্ধ তো সবই পড়েন, সমস্যা নেই। স্যার যুদ্ধটা আগামীকাল শুরু করি না, যুদ্ধ তো শেষ, শুরু করব কি? পাক বাহিনী এখন আত্মসমর্পণ করবে। লেখেন, 21শে নভেম্বর 1971, 21শে নভেম্বর 1971, 21শে নভেম্বর 1971 বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন করা হয়। বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন, যৌথ বাহিনী গঠন করা হয়। বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971 বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠন করা হয়। লেখেন, যৌথ কমান্ডের প্রধান নিযুক্ত হন, যৌথ কমান্ডের প্রধান নিযুক্ত হন ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা, জগজিৎ সিং অরোরা যৌথ প্রধান অর্থাৎ যৌথ বাহিনীর প্রধান বা যৌথ কমান্ডের প্রধান নিযুক্ত হন ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরা। তাহলে বাংলাদেশ ভারত কি করলো? একটা যৌথ কমান্ড গঠন করলো। কমান্ডের প্রধান কি হলো? ভারতের জেনারেল জগজিৎ সিং অরোরা। এবার 3 ডিসেম্বর 1971, 3 ডিসেম্বর 1971 পাকিস্তান বিমান বাহিনী ভারতের 11টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তান বিমান বাহিনী ভারতের 11টি বিমান ঘাঁটিতে হামলা চালায় 3 ডিসেম্বর, অর্থাৎ 3 ডিসেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করে বা 11টি বিমান ঘাঁটিতে হামলা চালায়। ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
ওই দিনই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেখেন, যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ে। যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ে। লেখেন, পরাজয় অনিবার্য দেখে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের মিত্র আল-বদর বাহিনী পরাজয় নিশ্চিত দেখে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের মিত্র আল-বদর বাহিনী 14 ডিসেম্বর 1971 রাতে বাংলাদেশের সোনার সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। পরাজয় নিশ্চিত দেখে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের মিত্র আল-বদরেরা 14 ডিসেম্বর 1971 বাংলাদেশের সোনার ছেলে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। তাহলে বুদ্ধিজীবী দিবস, এটাও পরীক্ষায় আসে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। কতই ডিসেম্বর? 14 ডিসেম্বর হচ্ছে বুদ্ধিজীবী দিবস। লেখেন, 16 ডিসেম্বর 1971 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। 16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল 4টা 31 মিনিট বিকাল 4টা 31 মিনিটে পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াজি পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্য নিয়ে যৌথ কমান্ডের প্রধান বা সেনাধ্যক্ষ জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন। পাকিস্তান ইস্টার্ন কমান্ডার আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করে। লেখেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার প্রতিনিধিত্ব করেন। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
প্রতিনিধিত্ব করেন। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার প্রতিনিধিত্ব করেন। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার প্রতিনিধিত্ব করেন। যাই হোক, আমার অসুস্থতার মধ্য দিয়েও আজকের ক্লাসটি মোবাইল ডিসকানেক্ট হওয়া ছাড়াই শেষ করলাম। ইহাতেই আমি খুশি। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। আর মুক্তিযুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ হলো সেক্টর কমান্ডার, সেক্টর, বিভিন্ন সেক্টর, আর 7 জন বীরশ্রেষ্ঠ, আর হচ্ছে বিভিন্ন দেশ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি। এছাড়াও বাংলাদেশ যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ যখন করেছে সেগুলিও আপনাদেরকে দেওয়া হবে। আর এরপরে আরও 2টা ক্লাস, মানে এটা আপনাদেরকে একটা রেকর্ড দিব, এই আজকেই হয়তো একটা দিব। আর তারপরে আরও 2টা ক্লাস হওয়ার পরে আপনাদের কম্পিউটারের উপরে পিডিএফ নোট যেটা দেওয়ার কথা ছিল এটা দিব। এর মধ্য দিয়ে বা এইভাবে আমাদের প্রাইমারির এই জিকে ব্যাচটি সুসম্পন্ন হবে। আশা করি আপনারা বিশ্বাস করে এসে ঠকেননি। যদি খাতাগুলি বারবার দেখেন, শুধু প্রাইমারি পরীক্ষা না, যে কোনো পরীক্ষার জন্য আপনাদের কাজে লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে আর বাকি 2টা ক্লাসের জন্য আপনাদের কোনো রুটিন দিচ্ছি না। ক্লাসের একদিন আগে বা ক্লাসের দিন সকালবেলা আপনাদেরকে এই গ্রুপে আজকের মতো করে নোটিশ দিয়ে দেব যে আজকে পরীক্ষা, আজকে ক্লাস, এটার উপরে হবে। এটা ধরেন এই লকডাউনের মধ্যে আপনার সব কিছু শেষ হবে। লকডাউনের বলতে 14 দিন না, আগামী 3-4 দিনের মধ্যে আপনাদের সর্বোচ্চ 5 দিনের মধ্যে সব শেষ করে দেব। কোনো কিছুই বাকি থাকবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমাদের প্রাইমারির ফুল কোর্সে আসতে চান, তাদের হচ্ছে প্রাইমারির ফুল কোর্সের জন্য অফার করেছিলাম গতকালকে, এটা একটু দেখে নিন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ক্লাস খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। আমার স্পিড কমে গেছে, স্পিড দিতে পারিনি আজকে। হ্যাঁ, মানে কথা গাল হা করতে পারতেছি না, তো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই যে মাঝখানে নাপা খেয়ে নিছি, নাহলে ক্লাস নিতে পারতাম না তো। ঠিক আছে, ক্লাসের মাঝখানে নাপা খেয়ে নিছি, নাহলে সম্ভব ছিল না। ঠিক আছে, ভালো থাকেন, সুখে থাকেন।